শেখ হাসিনাকে ফেরানোর সময় ঠিক হবে ঢাকা দিল্লির সমন্বয়ে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে অনুমান করবে না বাংলাদেশ। আশুলিয়ায় ভ্যানে লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি ও 4 পুলিশের বিরুদ্ধে পরোয়ানা জারি, দ্রুত গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। বড়দিন উৎসবে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলছে সিটিটিসি। মাঠে থাকবে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ ইউনিট। এবং পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটের নতুন ট্রেন চলাচল শুরু, উচ্ছ্বসিত যাত্রীরা। সেবা আরও উন্নত করার আশ্বাস রেল উপদেষ্টার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরত দিতে কতটুকু সময় লাগবে তা বাংলাদেশ ভারত মিলেই ঠিক করবে। এ নিয়ে কোনো অনুমান করতে চায় না ঢাকা। বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল। তিনি বলেন, বাংলাদেশের পাঠানো চিঠির উত্তর দেয়নি ভারত। এ সময় মুখপাত্র বলেন, ভারতে অবস্থান করে বিভিন্ন দেশে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না। এটা যতটুকু সময় দুই দেশের সরকার মনে করবে যে এটা কারেক্ট, তারা সেভাবেই ডিসাইড করবে। এই মুহূর্তে এটা নিয়ে আমার মনে হয় যে we should not speculate. প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশকে চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া ফোনালাপে ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন দুই নেতা। জুলাই আগস্ট গণহত্যার পর আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় শেখ হাসিনা সহ 70 জনকে আসামি করে 2টি মামলা হয়। অবশেষে ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাসিমুল বারী সৌরভ। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে পতন ঘটে প্রায় 16 বছর জোর করে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। ওই দিন বিকেলেই লাশের স্তূপে তোলা হয় লাশ। কয়েকদিন পর সেগুলো পোড়ানোর একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সারা দেশের সৃষ্টি হয় তোলপাড়। গণহত্যার পর আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর অভিযোগ দায়ের করা মামলায় ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতি বেঞ্চ এ আদেশ দেন। এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। গত 11 সেপ্টেম্বর আশুলিয়ায় আগুনে পুড়িয়ে 6 জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে আলাদা করে 2টি অভিযোগ দায়ের করা হয়। নাসিমুল বারী সৌরভ, মোহনা সংবাদ। চাঁদপুরের জাহাজ থেকে উদ্ধার করা 7 মরদেহের পরিচয় মিলেছে। ময়না তদন্তের জন্য সকালে লাশ পাঠানো হয় সদর হাসপাতালে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের সময় নিহতদের পরিবারকে চাঁদপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে 20,000 ও নৌ পুলিশের পক্ষ থেকে 10,000 টাকা করে দেয়া হয়। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন বুশরা জাহান। চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে উদ্ধার করা 7 জনের মরদেহের পরিচয় মিলেছে। তাদের বাড়ি ফরিদপুর ও নড়াইল জেলায়। নিহতদের স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ইতিমধ্যে ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়।
নিহতরা হলেন জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি, আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজিদুল ইসলাম। নিহতদের পরিবারের পক্ষ থেকে দ্রুত এর বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। ওনাদের মানে ঘাড়ে এক সাইডে যেভাবে কোপানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে, সেটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো মতে ডাকাতি না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার ভাগ্নেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সুস্থ বিচার চাই। নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে হত্যাকাণ্ডে কিছু ক্লু পাওয়া গেছে, তদন্তের স্বার্থে সেগুলো বলা যাচ্ছে না। বেঁচে থাকা একজনের কাছ থেকে হত্যাকাণ্ডের মূল তথ্য পাওয়া যাবে। জাহাজে 8 জন ছিলেন, 7 জন মারা গিয়েছেন, বাট একজন যিনি বেঁচে আছেন তার অবস্থা ভালো, তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে যার সাথে কথা বলতে পারবো, সেই একমাত্র জীবিত ব্যক্তি যিনি আমাদেরকে মূল তথ্যগুলো দিতে সক্ষম হবেন। 10 দিনের মধ্যে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আমাদের নৌ পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার, আমাদের বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং কোস্টগার্ডের স্টেশন কমান্ডারকে দিয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং সেইটা 10 দিনের মধ্যে তারা এই তদন্ত প্রতিবেদন আমাদেরকে দিবে যে এই ঘটনাটা কেন ঘটেছিল আর কি। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র প্রতিষ্ঠা, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা সন্ত্রাসী, গণহত্যা, দুর্নীতির সঙ্গে জড়িত তাদের কাউকে দলে ভিড়তে দেয়া হবে না। ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একমাত্র উপায় হচ্ছে দুর্নীতি, ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিনতে নেওয়া হয়। নির্বাচনী পরিবেশ ও সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার কথা জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে গাইবান্ধায় জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশকে শান্তি ও সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলতে হবে। নারীদের অধিকার নিশ্চিতের পাশাপাশি তাদের যোগ্য স্থান তৈরিতে কাজ করার কথাও বলেন জামায়াত আমির। স্বাধীনতার পর থেকে যদি তাদের উপরে কোনো অত্যাচার জুলুম হয়ে থাকে, অবশ্যই হয়েছে, এটার গ্রহণযোগ্য আন্তর্জাতিক তদন্ত হোক। মানুষ মিলেমিশে বন্ধুসুলভভাবে পরস্পর প্রতিবেশী হয়ে থাকবে। আমরা আমাদের মাদেরকে পরিষ্কার বলতে চাই, রাষ্ট্রে যদি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেন, তাহলে আপনারা আপনাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে অবদান রাখবেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের সিটিসি ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মাসুদ করিম জানান, সেনাবাহিনীর পাশাপাশি সোয়াত, বোম ডিসপোজাল টিম সহ বিশেষায়িত ইউনিটগুলো দায়িত্ব পালন করবে। রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে বড়দিনের সার্বিক নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এসইউ সেলিমের প্রতিবেদন। 25 ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন ঘিরে উদ্ভূত জরুরি পরিস্থিতি কিভাবে সামাল দেয়া যায় তার মহড়ায় অংশ নেয় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, সিটিটিসির সোয়াট, বোম ডিসপোজাল টিম ও K9 টিম। মহড়া হয় কাকরাইলের সেন্ট ম্যারিজ ক্যাথেড্রাল চার্চে। আয়োজন পরিদর্শন করে বড়দিন উপলক্ষে ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরেন সিটিটিসির ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মাসুদ করিম। বলেন, কোনো ধরনের হুমকি না থাকলেও উৎসবকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের থানা পুলিশের পাশাপাশি সোয়াট টিম, আমাদের বোম ডিসপোজাল ইউনিট সহ স্পেশালাইজড ইউনিটগুলো এই কাজে এগিয়ে আসছে এবং আমরা আশা করি এই বড়দিন উপলক্ষে আমাদের যে খ্রিস্টান সম্প্রদায়ের সমূহ আনন্দ উদযাপনের সহিত এবং নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে সক্ষম হবেন। নগরীর প্রতিটি চার্চে সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের কথাও জানান তিনি। ঢাকা শহরের যে অঞ্চলগুলোতে এই উদযাপনগুলো বেশি হয়ে থাকে সেখানে আমরা বাড়তি নিরাপত্তা নিয়েছি। আমরা চাই যে আনন্দঘন পরিবেশে নগরবাসী যেন তাদের এই উদযাপনগুলো করতে পারে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ জানান সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চ কর্তৃপক্ষ। খুবই আনন্দের সাথে বলছি যে সুন্দর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে যাত্রা করেছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস।
নতুন এই রুটে 212 কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি যাত্রীদের সাশ্রয় হচ্ছে সময় ও ভাড়া। দীর্ঘদিনে প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ। আর রেল সেবাকে লাভজনক ও সময়োপযোগী করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন রেলপথ উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন এম.আর. আসাদ। পদ্মা সেতু হয়ে খুলনা ঢাকা রুটে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে নতুন ট্রেন। জাহানাবাদ এক্সপ্রেস নামে ট্রেনটি 553 জন যাত্রী নিয়ে সকাল 6টায় ঢাকার উদ্দেশ্যে খুলনা রেল স্টেশন ছেড়ে আসে। নতুন এই রুটে খুলনা ঢাকার দূরত্ব 10 ঘন্টা থেকে কমে নেমে এসেছে প্রায় 4 ঘন্টায়। এতে বেশ উৎফুল্ল উদ্বোধনী ট্রেনের যাত্রীরা। আমরা খুব আনন্দ পাচ্ছি, ট্রেনে যেতে খুব সুবিধা, ট্রেন জার্নিটা ভালো আর ভাড়া কম। আমরা অল্প সময়ের ভিতরে ঢাকায় জার্নি করতে পারতেছি, আবার অল্প সময়ের মধ্যে আসা যাওয়া করতে পারবো, এর জন্য আমাদের সবাই সুবিধা হয়েছে। জাহানাবাদ এক্সপ্রেস নিয়ে পরিকল্পনা ও নিজের অনুভূতির কথা জানালেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক। যে রুটে আজকে ট্রেন চলবে সেটা মাত্র 198 কিলোমিটার, এটা 212 কিলোমিটার, এটা দূরত্ব এটা হ্রাস পাবে। ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলির 7 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় খানিকটা দেরিতে, প্রায় 10:30টায়। তারপরও দ্রুত পৌঁছাতে পেরে আনন্দিত যাত্রীরা। বাংলাদেশ রেলওয়েকে অসংখ্য ধন্যবাদ এত কম সময়ে আমাদের জন্য এত সুন্দর একটা রেলওয়ে ট্র্যাক আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং আমরা আসলে খুবই আনন্দিত। আমাদের কষ্ট হতো, টাকা লাগতো অনেক, এখন পদ্মা সেতু হয়ে ট্রেনে করে আসছি, খুব ভালো লাগছে। খুলনা থেকে নড়াইল, কাশিয়ান এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। সহজে ঢাকা আসতে পারবো, আবার কেউ সকালে এসে অফিস করে বিকালে ফিরে যেতে পারতেছে। অনেকে পরীক্ষা দিতে আসে ঢাকাতে, পরীক্ষা দিয়ে আবার ব্যাক করতে পারবে দিনের দিন। যেহেতু কম টাইম লাগবে তা এখন থেকে ট্রেনে যাতায়াত করবো আর কি। এর আগে রেল স্টেশনে জাহানাবাদ সহ 2টি এক্সপ্রেস ট্রেন উদ্বোধন ঘোষণা করেন রেলপথ উপদেষ্টা। মন্ত্রণালয়কে তিনি নির্দেশ দেন ব্যয় সাশ্রয়ী হয়ে রেল সেবাকে লাভজনক করতে। এই খরচ যদি কমানো না যায়, এই ব্যয় যদি কমানো না যায়, তাহলে আমাদের যে রেল সেবা দেওয়ার আমাদের প্রত্যাশা সেটা আমরা পূরণ করতে সক্ষম হব না। যাত্রী সংখ্যা ও রাজস্ব বিবেচনায় রেখে ট্রেন স্টপেজ নির্ধারণ করা হবে বলেও জানান ফজল কবির খান। যেখানে যাত্রী বেশি হবে সেখানে গাড়ি থামবে। এম.আর. আসাদ, মোহনা সংবাদ। রাজস্ব পাওয়া যাবে। এবার ফিরে দেখা 2024। শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তকের পরিবর্তন পরিমার্জন নিয়ে আলোচনার তুঙ্গে ছিল 2024। বাস্তবায়ন নিয়ে আওয়ামী লীগের তোড়জোড় থাকলেও ভিন্ন পথে হেঁটেছে অন্তর্বর্তী সরকার। 2012 ও 2023 এর কারিকুলাম সমন্বয় করে পাঠ্য বই সাজিয়েছে তারা। প্রশ্ন উঠেছে, সৃজনশীল একমুখীর পর কোন দিকে যাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা? বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে প্রযুক্তি এবং কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়া উচিত, আর প্রাথমিক পর্যায়ে 11 ধরনের স্কুল পদ্ধতির কোনো প্রয়োজন নেই। নাসির উদ্দিনের রিপোর্ট। শিক্ষার মূল ভিত্তি তৈরি হয় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে। এই স্তরের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিগত বছরগুলোতে চলেছে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা। একমুখী শিক্ষা, সৃজনশীল পদ্ধতি সহ মূল্যায়নেও এসেছে নানা রকম প্রক্রিয়া। আওয়ামী লীগের টানা 16 বছরের শাসনকালে 2 রকম শিক্ষা পদ্ধতি চালু করা হয়, যদিও কোনোটারই পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখা যায়নি। এর মধ্যেই 2023 সালে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। চলতি বছরেও 4টি ক্লাসে এই ধারা বিস্তৃতির কথা ছিল, তবে এ নিয়ে অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। আওয়ামী লীগের পতনে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ছাপানোয় আসে নতুন সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 2012 সালের কারিকুলামে ফিরে যাওয়ার পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সময় কম থাকায় নতুন কারিকুলামেরও পুরোটা বাতিল করা হয়নি। ফলে নতুন বছরে 2 কারিকুলামেরই প্রভাব থাকছে। আর 2026 সালের জন্য তৈরি হবে 2012 এবং 2023-এর পরিমার্জিত কারিকুলাম। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এত পরীক্ষা নিরীক্ষার পর নতুন করে কি হতে যাচ্ছে? শিক্ষাবিদরা বলেন, যুগের চাহিদা এবং দেশীয় বাস্তবতা মাথায় রাখতে হবে। আপাত দৃষ্টিতে প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। আজকের দিনের শিক্ষাকে এমনভাবে রূপায়িত করব যা দিয়ে আগামী দিনে তারা বেকার যুবতী হিসাবে তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাবে না। তার যথাযথ সূচনা আমরা প্রাথমিক স্তর থেকে শুরু করতে চাই।
চাকরি করতে চাইলে চাকরিও করতে পারেন, উদ্যোক্তা হতে চাইলে অবশ্যই উদ্যোক্তা হবেন। সব কিছুর মধ্যে তার একটা মোরাল অথরিটি থাকবে, মোরাল ভ্যালুস থাকবে এবং প্রফেশনাল এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটির বিষয়টা জড়িত থাকতে হবে। বিশ্বের বেশিরভাগ দেশে প্রাথমিক পর্যায়ে একমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলিত। এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ। প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান আছে অন্তত 11 ধরনের। ধরন ভেদে এসব প্রতিষ্ঠানে শিক্ষাক্রমেও ভিন্নতা আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি কারিকুলাম অনুসরণ করা হয়। বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন, এনজিও পরিচালিত প্রতিষ্ঠানে সাধারণ কারিকুলাম নির্ধারিত পাঠ্যপুস্তকের পাশাপাশি অতিরিক্ত বিষয় পড়ানো হচ্ছে। ইবতেদায়ী মাদ্রাসায় অনুসরণ করা হয় সরকার নির্ধারিত পৃথক কারিকুলাম। সেখানে গুরুত্ব পায় ধর্মীয় শিক্ষা। অন্যদিকে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানে অনুসরণ করা হয় বিদেশি কারিকুলাম। বিশেষজ্ঞরা বলেন, একমুখীর নামে এর আগে নবম-দশম শ্রেণীর বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষায় বিভাগ বিভাজন দূর করার চেষ্টা হয়েছে। এই ভাবনা ভুল ছিল। নতুন শিক্ষাক্রমে এ বিষয়টিকে আমলে নিতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে যুবলীগ সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুইয়ার ছেলে ফারহান রনির বিরুদ্ধে। এ ঘটনায় রনিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় শাহনেওয়াজের পরিত্যক্ত টিনের ঘর থেকে মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। হাতে চুরি থাকায় দেহটি নারীর বলে শনাক্ত করা হয়। এদিকে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে 2 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে লম্বাশিয়া ক্যাম্প সি ব্লকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট এমার্জেন্সি এক্সারসাইজ 2024 অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ মহড়া প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া মহড়ায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে দেশের স্বার্থে যার যার জায়গা থেকে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। জাতির স্বার্থটাকে সবার আগে নিতে হবে। ব্যক্তিগত স্বার্থ, গোষ্ঠীর স্বার্থ বা কোনো পার্টিকুলার সংস্থার স্বার্থ থেকে আমার দেশের স্বার্থ, আমার জনগণের স্বার্থ এবং আমার যাত্রীর সন্তুষ্টিটা আমাদের সর্বোচ্চ অধিকার দিতে হবে এবং নিরাপত্তার ব্যাপারটা আমাদের দিতে হবে। এটা মাথায় রেখে ছোটখাটো ক্ষুদ্রতা পরিত্যাগ করে একসাথে মিলেমিশে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 58 ফিলিস্তিনি ও 84 জন আহত হয়েছে। এ নিয়ে প্রাণহানি 45,300 আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,07,700-তে। তবে উপত্যকাটির মন্ত্রণালয়ের দাবি, প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে অনেকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। জাতিসংঘের তথ্যমতে 20 লাখেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন, যা উপত্যকাটির মোট জনসংখ্যার 85%। শিক্ষার্থীদের বিক্ষোভে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সার্বিয়ায়। সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে এবার সরকার বিরোধী স্লোগান দিচ্ছে দেশটির জনগণ। পরিস্থিতি বেগতিক দেখে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ট্রেন স্টেশনের ছাদ ধসে পড়ার ঘটনাকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে সার্বিয়ার ছাত্র জনতা। 1 নভেম্বর সার্বিয়ান শহর নভি সাদের এক ট্রেন স্টেশনের ছাদ ধসে পড়ে। ওই ঘটনায় 15 জন নিহত হন। অভিযোগ ওঠে দুর্নীতির কারণে ওই দুর্ঘটনা ঘটে। এরপরই সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন শুরু হয়। রোববার সেই বিক্ষোভ রূপ নেয় গণ আন্দোলনে। সম্প্রতি 2 বার এক চীনা কোম্পানির মাধ্যমে ওই স্টেশনে সংস্কার কাজ হয়েছে। তবে কাজের নামে সেখানে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। এছাড়া কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অপর্যাপ্ত নিরাপত্তা ও তদারকির অভিযোগও করেন বিক্ষোভকারীরা। চাপের মুখে সরকার ঠিকাদারি প্রতিষ্ঠানটির 13 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে একজন মন্ত্রীও ছিলেন, কিন্তু সম্প্রতি ওই মন্ত্রীকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। আর তাতেই রোষের পারদ আরও চড়েছে। পরিস্থিতি বিবেচনায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিক্ষোভকারীদের দাবি, ছাদ ধসের জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। গত 7 সপ্তাহ ধরে সার্বিয়ায় যে আন্দোলন চলছে তার নেতৃত্ব দিচ্ছেন ছাত্ররা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনাকে ফেরানোর সময় ঠিক হবে ঢাকা দিল্লির সমন্বয়ে, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে অনুমান করবে না বাংলাদেশ।
আশুলিয়ায় ভ্যানে লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি ও 4 পুলিশের বিরুদ্ধে পরোয়ানা জারি, দ্রুত গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। বড়দিন উৎসবে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলছে সিটিটিসি। মাঠে থাকবে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ ইউনিট। এবং পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে নতুন ট্রেন চলাচল শুরু। উচ্ছ্বসিত যাত্রীরা, সেবা আরও উন্নত করার আশ্বাস রেল উপদেষ্টার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tk। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।